মিষ্টি কারখানার মধ্যে বন্দী হয়ে কান্না করে চলছিল। ফাতিমা বিবি ততক্ষণে জেলে এসেছেন মিষ্টির সাথে দেখা করার জন্য, কিন্তু পল মিষ্টির সাথে কাউকেই দেখা করতে দিচ্ছ না। ফাতিমা বিবি অনুনয়ের সাথে পলের উদ্দেশ্যে বলে, দয়া করে মেয়েটার সাথে দেখা করতে দিন। বিশ্বাস করুন, ওর কোন দোষ নেই। পল এবার রেগে বলে, আপনি বেশি কথা বলবেন না, না হলে আপনাকেও জেলে ভরব। আমিনা পলের কথা শুনে রেগে বলে, খবরদার আমার মায়ের সাথে এমন ব্যবহার করবেন না। পল আর কিনা বলতে যাবে এমন সময় অ্যালিস ইয়াসিনের সাথে থানায় চলে আসে। তাদের সাথে ছিল অ্যাডভোকেট ভল্ট। অ্যালিস এসেই ইমানুয়েল পলের উদ্দেশ্যে বলে, মিস্টার পল, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। তাদের আসতে দেখে ফাতিমা বিবি নিশ্চিত হয়ে বলেন, তোমরা এসেছ? মিষ্টিকে জেল থেকে বের করার ব্যবস্থা করো না। এনারা শুধু শুধু মেয়েটাকে আটকে রেখেছেন। ও কোন অন্যায় করেনি। ফাতিমা বিবির কথা শুনে ইয়াসিন বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না আম্মু। মিসেস মিষ্টির কিছুই হবে না। অ্যাডভোকেট ভল্ট এগিয়ে এসে বলে, এখানে ফ্রেঞ্চ সরকারের কিছু ডকুমেন্টস আছে। এখানে স্পষ্ট বলা যে, ওনার পাসপোর্ট ভিসা খোঁজার জন্য ইতিমধ্যেই কাজ চলছে এবং বাংলাদেশের অ্যাম্বাসি থেকেও নিশ্চিত করা হয়েছে যে ওনার পাসপোর্ট, ভিসা সবই করা ছিল। আশা করি, এরপর আর কিছু জানার নেই আপনাদের। মেয়েটাকে ছেড়ে দিন। পল কিছু বলতে গিয়েও দমে গেল। তার থেকেও উচ্চপদস্থ এক কর্মকর্তার স্বাক্ষর আছে এই ডকুমেন্টসগুলোতে। তাই সে চাইলেও এখন আর কিছু করতে পারবে না। তাই পল অনিচ্ছাসত্ত্বেও তার অধীনস্থ কিছু মহিলা পুলিশের উদ্দেশ্যে বলে, যান, গিয়ে ওনাকে নিয়ে আসুন। ওকে স্যার। কিছু সময় পর কিছু মহিলা পুলিশ মিষ্টিকে ধরে নিয়ে আসে। মিষ্টি কোন রকমে হাঁটছিল, বিগত কিছু সময় তার উপর যা টর্চার হয়েছে তা মিষ্টিকে একদম ঘায়েল করে দিয়েছে। মিষ্টিকে আসতে দেখেই ফাতিমা বিবি ছুটে গিয়ে বলেন, তুমি ঠিক আছো তো? আল্লাহ, এ কি অবস্থা! কি করেছে এনারা তোমার সাথে? মিষ্টি ভাঙা ভাঙা স্বরে বলে, আমি ঠিক আছি। ইয়াসিন উদ্বিগ্ন হয়ে সামনে এগিয়ে এসে মিষ্টিকে আগলে নিয়ে বলে, আপনি একদম ঠিক নেই। এক্ষুনি আমার সাথে হাসপাতালে যাবেন, চলুন। মিষ্টির প্রতি ইয়াসিনের এরকম কেয়ার দেখে এলিসের কিছুটা খারাপ লাগে। আমিনা এলিসকে খেয়াল করে তার কাছে গিয়ে বলে, তোমাকে অনেক ধন্যবাদ সিস্টার অ্যালিস। তোমার জন্যই আমরা মিষ্টি আপুকে একদম সহি সালামত ফিরে পেলাম। ফাতিমা বিবিও এলিসকে ধন্যবাদ জ্ঞাপন করে বলে, হ্যাঁ, তুমি না থাকলে না জানি মেয়েটার উপর দিয়ে আরো কত কি যেত। আল্লাহ মাফ করুক। এভাবে বলবেন না। আপনাদের সাহায্য করতে পেয়ে আমিও অনেক খুশি। অতঃপর সে এগিয়ে এসে মিষ্টির কাঁধে হাত রেখে বলে, তুমি একদম ভয় পেও না। ইয়াসিন, চলো ওকে আমরা নিকটস্থ কোন হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ, চলুন। তারা সবাই যেতে নেবে এমন সময় ইমানুয়েল পল মিষ্টির একদম সামনাসামনি এসে বলে, আজ শুধুমাত্র যথাযথ প্রমাণ এবং বাধ্যবাধকতার জন্য আমি আপনাকে ছেড়ে দিলাম। কিন্তু আপনার উপর আমার নজর সব সময় থাকবে। যদি আমি কখনো এটা নিশ্চিত হই যে, আপনি সত্যিই এদেশে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন, তবে মনে রাখবেন সেই দিনটাই আপনার জীবনের শেষ দিন হবে। মিষ্টি ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে পলের দিকে তাকায়। বিগত কিছু দিনে এই লোকটার প্রতি ঘৃণা তার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মিষ্টি আর পলের দিকে ফিরেও তাকায় না। ইয়াসিন ও অ্যালিস তাকে ধরে ধরে সামনে নিয়ে যেতে থাকে। হাসপাতাল বেডে শুয়ে আছে মিষ্টি, তার সামনেই বসে আছেন ফাতিমা বিবি। অ্যালিস ও আমিনা বাইরে দাঁড়িয়ে আছে। ফাতিমা বিবি মিষ্টির হাতটা আলতো করে ধরে বলেন, ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে, তাই না মা? মিষ্টি জোরপূর্বক হেসে বলে, একটু কষ্ট তো হয়েছে, তবে ব্যাপার না। দেখবে আল্লাহ ওদের এর শাস্তি একদিন না একদিন ঠিকই দেবে। তোমাকে দেখে তো আমারও নিজের অতীতের কথা মনে পড়ে গেল। এক সময় আমার সাথেও ওরা এমন করেছিল, ওই টর্চার সেলে নিয়ে গিয়ে। জানি না, ওরা কেন এমন করে। নিরপরাধ মানুষকে কেন কোন শক্তপোক্ত প্রমাণ ছাড়া এভাবে কষ্ট দেয়? এটা কি ধরনের আইন? আমাদের দোষ কি? শুধু এটাই যে আমরা বাইরের দেশ থেকে এখানে এসেছি।
এজন্য আমাদের সাথে এমন পশুর মতো ব্যবহার করবে? এমন সময় ইয়াসিন হাতে কিছু মেডিসিন নিয়ে প্রবেশ করে বলে, এই নিন মিসেস মিষ্টি, এই ওষুধগুলো খেয়ে নিন। মিষ্টি বলে, এসবের আবার কি দরকার ছিল? শুধু শুধু এত খরচ কেন করতে গেলেন আমার জন্য বলেন? মিষ্টির কণ্ঠে এক ধরনের ক্লান্তি আর কৃতজ্ঞতা মিশেছিল। ইয়াসিন হালকা হাসল আর বলল, আপনার জীবনের মূল্য টাকার চেয়ে অনেক বেশি, মিসেস মিষ্টি। আর খরচের কথা ভাববেন না, এটা আমার দায়িত্ব। আপনি এখন ওষুধ খান, তারপর একটু বিশ্রাম নিন। ফাতিমা বিবি মিষ্টির মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ মা, ইয়াসিন ঠিকই বলছে। তুমি একটু বিশ্রাম নেও, অনেক ধকল গেছে তোমার উপর। মিষ্টি মাথা নিচু করে বলল, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমি জানি না, আমি আপনাদের কি দিয়েছি যে আপনারা আমার জন্য এত করছেন। অ্যালিস, যে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল, এবার এগিয়ে এসে বলল, আমরা কেউ কারো জন্য কিছু পাইনি, মিষ্টি। কিন্তু কেউ যখন সত্যিই সমস্যায় পড়ে, তখন পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় পাওয়া। তুমি একদম এসব নিয়ে ভাববে না। মিষ্টি মাথা নাড়ল, কিন্তু তার ভেতরটা কেমন জানি অস্থির হয়ে উঠছিল। পলের শেষ কথাগুলো এখনো কানের মধ্যে বাজছে। তোমার উপর আমার নজর সবসময় থাকবে। কেন? সে কি ভুল কিছু করেছে? নাকি এখানে কিছু একটা এমন ঘটছে যার সঙ্গে সে নিজেও জড়িয়ে পড়েছে? পরদিন সকালে হাসপাতালের জানালার পাশে বসে ছিল মিষ্টি। চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় সেই বন্দি সময়, সেই অন্ধকার ঘর, সেই ভয়ানক প্রশ্নবাণ। আপনি কি এখন ভালো অনুভব করছেন? মিষ্টি চমকে পেছনে তাকালো। ইয়াসিন দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট ফলের ঝুড়ি। হ্যাঁ, আমি ভালো আছি। মিষ্টি হেসে বলল। ইয়াসিন চেয়ার টেনে তার সামনে বসল। তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি কিসের কথা ভাবছেন? মিষ্টি একটু চুপ করে থাকল, তারপর মৃদু স্বরে বলল, ইন্সপেক্টর পলের কথা। ইয়াসিন ভ্রু কুঁচকে বলল, ওই লোকটার কথা? ও তো একেবারে অমানুষ। আপনি কেন ওর কথা ভাবছেন? ঠিক জানি না। না চাইতেও ওনার কথাই ভাবছি। আমার মনে হয় না, উনি আপনার স্বামী। যদি তাই হতো তাহলে আপনার সাথে এমন ব্যবহার কখনো করত না। উনি অন্য কেউ। আপনার কথাই হয়তোবা ঠিক। মিষ্টি এখন কিছুটা সুস্থ অনুভব করছে, তাই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল থেকে দ্রুত আবার ফিরে যাবে, এমন ভাবনা থেকেই সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়াসিন এসে দাঁড়িয়ে আছে মিষ্টির সামনে, মিষ্টি ইয়াসিনের দিকে তাকিয়ে বলে, সব ফর্মালিটিস পূরণ করা হয়ে গেছে? এখন আমি ফিরতে পারবো তো? ইয়াসিন বলে, হুম, পারবেন। মিষ্টি এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এবার আমি যত দ্রুত সম্ভব নিজের দেশে ফিরে যেতে চাই। মিষ্টির মুখে এই কথা শুনে ইয়াসিন চপসে গেল। তার মুখে যেন আধার নেমে এলো। সে দীর্ঘ শ্বাস ফেলে বলল, কেন? আপনি নিজের স্বামীকে আর খুঁজবেন না? মিষ্টি আবারও মনে পড়ে যায় ইমানুয়েল পলের কথা। যদিও সে নিশ্চিত নয় এটাই রাফসান কিনা, কিন্তু তবুও তার ব্যবহার মিষ্টিকে অনেক কষ্ট দিয়েছে। না চাইতেও তার বুকের বাপাসটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মিষ্টি আনমনে বলে ফেলে, যে ধরা দিতে চায় না, লুকিয়ে থাকতে চায়, তাকে আর খুঁজে কি লাভ? ইয়াসিন মিষ্টির কথা শুনে অবাক হয়ে বলে, মানে? আপনার কথা ঠিক বুঝলাম না। কিছু না। আমার বাড়ির লোকের সাথে অনেক দিন থেকে কোন যোগাযোগ নেই, তারা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে, এবার আমায় ফিরতে হবে। ইয়াসিন আর কিছু বলল না, শুধু উদাস চোখে মিষ্টির দিকে তাকিয়ে রইল। মিষ্টিকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরল ইয়াসিন। মিষ্টিকে ফিরতে দেখে ফাতিমা বিবি আর আমিনা তো ভীষণ খুশি। ফাতিমা বিবি হরেক রকম রান্না করেছেন মিষ্টিকে খাওয়ানোর জন্য। আয়োজনের কোন কমতি রাখতে চান না তিনি। এদিকে আমিনাও মিষ্টির সাথে চিপকে আছে। সে প্রথমেই মিষ্টির পাশে বসে দুঃখ প্রকাশ করে বলে, আমার জন্যই তোমাকে এত কষ্ট সহ্য করতে হলো, মিষ্টি আপু। না আমি তোমাকে জোর করে মার্সি শহরে ঘুরতে নিয়ে যেতাম, আর না তোমায় এই অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে হতো। আমাকে পারলে ক্ষমা করে দিও। মিষ্টি হালকা হেসে বলে, কি যে বলো না তুমি।
তোমার কি দোষ এখানে? এটা তো একটা দুর্ঘটনার মতো ছিল। ফাতিমা বিবি খাবার নিয়ে আসতে আসতে বলেন। তবে দোষটা আমাদেরও কম নয়। তুমি না হয় এখানে নতুন, কিন্তু আমরা তো নয়। আমাদের উচিত ছিল আগেই থানায় একটা জিডি করে রাখা, তাহলে আর এই দিন দেখতে হতো না। যাই হোক, যা হবার হয়েছে, এখন তো আর বলে কয় কিছু বদলানো যাবে না। এই নাও, তুমি এই চিকেন স্টুটা খেয়ে নাও। শরীরে একটু বল পাবে। মিষ্টি খুশি হয়ে বাটিটা হাতে নিয়ে খেতে শুরু করে। এমন সময় হঠাৎ করে অ্যালিস সেখানে চলে এসে বলে, ভেতরে আসতে পারি? এলিসকে দেখে ফাতিমা বিবি ভীষণ খুশি হন। বলেন, আরে অ্যালিস, হ্যাঁ, এসো, ভেতরে এসো। অ্যালিস ধীর পায়ে হেঁটে ভেতরে আসে। অতঃপর ইয়াসিনের দিকে তাকায়। ইয়াসিনের দৃষ্টি ছিল মিষ্টির দিকে। অ্যালিস এসেই বলে, আপনাদের সবার জন্য একটা ভালো খবর আছে। ফাতিমা বিবি জানতে চান, কি খবর? মিসেস মিষ্টির পাসপোর্ট ও ভিসা পাওয়া গেছে। যেই চোরটা এগুলো চুরি করেছিল সে গতকালই পুলিশের হাতে পড়েছে এবং তার কাছ থেকে এসব উদ্ধার হয়েছে। এলিসের কথা শুনে মিষ্টি খুশি হয়ে বলে, কি বলছেন কি আপনি মিস অ্যালিস? তাহলে আমার পাসপোর্ট, ভিসা সব পাওয়া গেছে, আমি তাহলে এবার দেশে ফিরতে পারবো? হ্যাঁ। মিষ্টির মুখে তৃপ্তির হাসি। ফাতিমা বিবি, আমিনাও খুশি হন, তবে ইয়াসিনকে একটুও খুশি লাগছিল না। এরই মধ্যে আমিনা একটু বিষাদের সুরে বলে ওঠে, তাহলে কি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে মিষ্টি আপু? মিষ্টি বলে, যেতে তো আমাকে হবেই, তবে তোমাদেরকে আমি কখনো ভুলবো না। এরপর সময় পেলেই তোমাদের সাথে দেখা করতে চলে আসবো আবার মার্সেইতে। ফাতিমা বিবি মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলেন, আমি তোমার জন্য এটাই দোয়া করব যে, যেখানেই যাও তুমি সুখী হও। কখনো কোন দুঃখ, কষ্ট তোমায় স্পর্শ না করুক। আর জীবনের সব কষ্ট কাটিয়ে উঠো। ইয়াসিন মিষ্টির কাছে এসে বলে, আপনার কি এখনই ফিরে যাওয়ার খুব দরকার? আপনার স্বামীর সম্পর্কে কোন তথ্যই তো এখনো জোগাড় হয়নি। আর একটু চেষ্টা করে দেখুন না। মিষ্টি ইয়াসিনকে উদ্দেশ্য করে বলে, আমি আর ওনাকে খুঁজতে চাই না। ভাগ্যে যদি থাকে তাহলে উনি আবার একদিন ফিরবেন ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমি না হয় অপেক্ষা করে নিলাম। ফাতিমা বিবি বলেন, এটা তুমি ঠিক বলেছ। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দাও। তাছাড়া তোমার পরিবারও নিশ্চয়ই তোমার জন্য দুশ্চিন্তা করছে। তোমার উচিত তাদের কাছে ফিরে যাওয়া। ইয়াসিন এসব কথা শুনে যে বড্ড নাখোশ সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। অ্যালিস ইয়াসিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। অতঃপর মিষ্টিকে বলল, আপনি নিজের পরিবারের সাথে যোগাযোগ করুন। তারপর আমি আপনার ফ্লাইটের টিকিট ম্যানেজ করছি। আচ্ছা। ইমানুয়েল পল চিন্তিত মুখে নিজের রুমে পায়চারি করছিল। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইমানুয়েল দরজাটা খুলে এলিজাকে দেখে। কিছুটা বিরক্তির ছাপ ভেসে ওঠে তার চোখে মুখে। এলিজা সেটা খেয়াল করে বলে, কি হয়েছে? তোমার চোখমুখ এমন কেন লাগছে সুইটহার্ট? ইমানুয়েল এলিজাকে জোরপূর্বক ভেতরে এনে অতঃপর দরজাটা লাগিয়ে দিয়ে বলে, এখন অন্তত এই নাটকটা বন্ধ করুন মিস এলিজা লুই। আমরা এখন একা আছি, এখন এসব নাটকের প্রয়োজন নেই। এলিজা বলে, আচ্ছা, ঠিক আছে। তো বলুন এখন আপনার পরবর্তী প্ল্যান কি? আমাদের বিয়েটা কি হবে? মিশনের কাজের বাইরে কোন কিছুতে আমার আগ্রহ নেই। আপনি সেটা খুব ভালো করেই জানেন। কিন্তু আপনিও তো এটা খুব ভালো করেই জানেন যে, যদি আপনাকে নিজের পরিচয়টা লুকাতে হয় তাহলে আমাকে বিয়ে করতেই হবে। কারণ এখনো চারপাশে অনেক স্পাই ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে যদি কোনভাবে আপনার সত্যটা তাদের সামনে ধরা পড়ে যায় তাহলে কিন্তু এই মিশন পুরো ব্যর্থ হয়ে যাবে। এই নিয়ে আপনার চিন্তা না করলেও হবে মিস এলিজা। এই মিশন আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না। এই মিশনটা আমার বহু বছরের স্বপ্ন, বহুদিনের আশার প্রতিফলন। এর সাথে পুরো মানবজাতির স্বার্থ জড়িয়ে, এই পৃথিবীর ভবিষ্যৎ অনেকাংশে এর উপরই নির্ভরশীল। তাই আমি যে করেই হোক এই মিশনটা সফল করব, তবে আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন জানতে পারি? কারণ আমি বিবাহিত।
মিষ্টি রাত্রিবেলা হতাশ চোখে আকাশের দিকে তাকিয়েছিল। রাত যত গভীর হচ্ছে তার উদাসীনতা যেন ততই বাড়ছে। এক ফোঁটা ঘুমও পাচ্ছে না, বরঞ্চ মনে জেগে উঠছে হাজারো প্রশ্ন। আর এই সব প্রশ্নের কেন্দ্রবিন্দু ওই একটা মানুষই, ইমানুয়েল পল। মিষ্টি আর কিছু সময় এভাবে কাটিয়ে বিছানায় শুয়ে পড়ল। দুচোখের পাতা বন্ধ করে মনে মনে স্বগতোক্তি করে বলল, না, আমি আর ভাবব না ওনাকে নিয়ে। উনি আমার স্বামী রাফসান শিকদার নন, আমার স্বামী এতটা নির্দয় হতে পারে না। উনি অন্য কেউ, এই সত্যটা আমায় মানতেই হবে। কিন্তু তাহলে রাফসান শিকদার কোথায়? উনি কি তাহলে সত্যিই হারিয়ে গেছেন? নিজেকেই নিজে এই প্রশ্ন করে মিষ্টি কোন উত্তর পেল না। আর কিছু সময় পর সে এভাবেই ঘুমিয়ে গেল। তার পাশে শোয়া আমিনা অবশ্য অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। এদিকে মিষ্টি ঘুমানোর কিছু সময় পর কেউ একজন তার ঘরে এলো। মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমাকে নিজের থেকে দূরে কোথাও যেতে দেব না। কারণ জাতি আমি। চলবে ইনশাআল্লাহ দুতি। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।